আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইসরাফিল সর্দার রফিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের পরিমিতির লেকচার 3 শুরু করতে যাচ্ছি। তো লেকচার 2 এর পর লেকচার 3 আসতে একটু সময় লেগে গিয়েছিল, তো সেটার জন্য আমি দুঃখিত। আর আজকে যখন লেকচার 3 আমি রেকর্ড করছি, তো আজকে আমি এইটার রেকর্ডের পরে ঢাকার বাইরে যাব 2 দিনের জন্য। এরপর এসে আবার আমাকে লেকচার 4টা দিতে হবে, তো তোমাদের আবার এটার পরে 2 দিন একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো আজকের লেকচারে আমরা তোমাদের 16.1 এর যাবতীয় যা কিছু আছে সব শিখে ফেলবো। 16.1 এর যাবতীয় যা কিছু আছে সব শিখে ফেলবো। যেমন আমরা আজকে শুরু করব একটা উদাহরণের মাধ্যমে। তোমাদের বইয়ের উদাহরণ 7। উদাহরণ 7 তোমাদেরকে একটা চিত্র দেওয়া। চিত্রে বলা আছে কি, দেখি চিত্রটা একটু অবজার্ভ করি, তাই না? যে প্রদত্ত চিত্রের আলোকে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ABC ত্রিভুজ, ABC ত্রিভুজ। আর এখানে সমকোণ সিম্বলটা দেওয়া, তার মানে সমকোণী ত্রিভুজ। আবার এখানেও সমকোণ একটা সিম্বল দেওয়া, তার মানে বোঝাচ্ছে এইটার উপর, এই বাহুর উপর এখান থেকে লম্ব টানা হয়েছে। তাহলে কিন্তু ওয়ান কাইন্ড অফ বিডিসি, এটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ কোণ বিডিসি 90 ডিগ্রি, তাই না? যে বিসিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। আবার এট দ্য সেম টাইম এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, যে এটা এবিডি, কারণ এখানে 90 ডিগ্রি মানে এখানেও তো 90 ডিগ্রি, কারণ এক সরল কোণ তো 180, তাই না? লম্ব টানা হলে এক পাশে 90 আর এক পাশে 90, তো টোটাল কোণ তো 180 হওয়ার কথা। তো এই পাশে যেহেতু 90, তাহলে ওই পাশেও 90 হবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে তোমাদেরকে বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো, এ থেকে বি পর্যন্ত লেন্থটা 15 সেন্টিমিটার দেওয়া। আর একটা জিনিস একটু কনফিউশন হয়, এটা আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমিও কনফিউশনে পড়তাম। হুট করে অনেকে দেখলে অনেকে কনফিউশনে পড়তে পারে। এই যে 25 যেটা, এটা মনে হয় সিডির মান, বাট এটা সিডির মান না। এই 25টা আসলে এই যে এই বাহুটার মান, ঠিক আছে? এটা একটু ভালো করে দিলে বেটার হইতো, স্টুডেন্টদের জন্য সুবিধা হইতে। কারণ 25 যদি আমি এটাকে নিয়ে অঙ্ক করি তাহলে ঝামেলা হয়, ঠিক আছে? তাহলে 25 হচ্ছে কি, এই যে এই এসির মানটা, এটা প্রশ্নে না বললেও আমি তোমাদেরকে বলে দিলাম, ট্রাস্ট করো। 25 আসলে এই এসির মানটাই, ঠিক আছে? এই মানটাই হচ্ছে 25, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝলাম যে একটা ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, এটা 15, এটা 25, এটা সমকোণী ত্রিভুজ। আর এখান থেকে আবার এখানে লম্ব টানা হয়েছে একটুকুই, আর কিছু না। এখন ক নাম্বার প্রশ্ন, যেটা ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বিসি কি, এই বাহুর দৈর্ঘ্যটা জানতে হবে। এখন তুমি এই পুরো সমকোণী ত্রিভুজের এই বাহুটা যদি জানো 15 সেন্টিমিটার, এইটা যদি জানো 25 সেন্টিমিটার, তাহলে বিসির মান কি বের করা যাবে না? বিসি কিন্তু খুব ইজিলি বের করা যাবে। তো এই ক্ষেত্রে আমরা লিখবো যে ত্রিভুজ এবিসি এ তুমি বলে দাও যে কোণ এবিসি, যেটা, হ্যাঁ, এই যে সমকোণ তো এখানে উৎপন্ন হচ্ছে না, এই যে কোণ এবিসি, তাই না? যেখানে কোণ উৎপন্ন হয় আমরা তো এটাকে মাঝখানে রাখি, একটু নলেজ তো তোমাদের থাকার কথাই। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো এখন এই সমকোণী ত্রিভুজের দেখো আমাদের জানতে হবে একটা বাহুর মানটা, বিসি বাহুর দৈর্ঘ্য, তাই না? যে বিসি বাহুর দৈর্ঘ্যটা, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে দেখো তুমি অলরেডি দুইটা বাহু জানো, এবি জানো হচ্ছে 15, দেখো এবি জানো হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে? আর হচ্ছে এসি হচ্ছে 25 সেন্টিমিটার, এসি হচ্ছে 25 সেন্টিমিটার। আচ্ছা, এখন তোমাকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে বিসি, বি থেকে সি, বিসি এটা জানতে হবে। দেখো বিসি ইকুয়াল টু হোয়াট। তো এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, শুনুন, এখানে শর্টকাটে করে ফেলি। আমরা এখানে পিথাগোরাসের সূত্রটা লিখতে পারি, উপপাদ্য লিখতে পারি। পিথাগোরাসের সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সংক্ষেপে প্রথম অক্ষরগুলো নিয়ে লিখলাম। আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এই অতিভুজ একার বর্গ কি হবে? বাকি দুইটার বর্গের সমষ্টি, তাই না? তো এসি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তোমাদের আরেকটু আসলে এক্সপার্ট হওয়া উচিত, এখন থেকে এগুলা ডাইরেক্ট লেখা উচিত ছিল, যে বিসি স্কয়ার ইকুয়াল টু, ডাইরেক্ট এটা বলতেছি, কিন্তু বিসি স্কয়ার ইকুয়াল টু কি হবে? এসি থেকে এটা বিয়োগ হবে, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, ঠিক আছে? এটা ডাইরেক্ট লিখলেও বেটার হইতো, কোনো সমস্যা হইতো না। দেখো তো কি করলাম, এই এবিটা যে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তো এক পাশে শুধু বিসি রাখলাম আর এক পাশে ওইটা রাখলাম। তো এসি স্কয়ারের মানটা কত খেয়াল করো, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25 এর স্কয়ার মাইনাস এবি কত দেখো তো 15, এই হলো 15 এর স্কয়ার। তাহলে বিসির মান কি আসবে বলো তো? এটা তো বিসি স্কয়ারের মান আসতেছে, এটাকে বর্গমূল করে দিলেই চলে আসবে।
এটা একবার আমরা ক্যালকুলেট করে নিব, ঠিক আছে? এটা আমরা একবারে ক্যালকুলেট করে নিই, তাহলে ওইটাই হবে হচ্ছে কি আমাদের অ্যানসার। তো চলো আমরা ক্যালকুলেটর একটু ক্যালকুলেট করে নিই। তাহলে আমরা যদি একবারে ডাইরেক্ট উঠে যাই √-15 স্কয়ার, তাহলে ওভারঅল কত আসে? ডাইরেক্ট চলে আসে হচ্ছে 20, ডাইরেক্ট কি চলে আসে 20। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই বাহুটা, হ্যাঁ আমাদের এই বাহুটা হবে হচ্ছে 20 সেন্টিমিটার। কত হবে? 20 সেন্টিমিটার। বুঝে গেছে? তার মানে আমরা ওই ত্রিভুজে তিনটা বাহুই জানি। এখন তোমাকে যেটা বের করতে হবে, দেখো তোমাকে বের করতে হবে বিডি এর মান কত। খ নাম্বার, ক শেষ, এটা ক ছিল, ঠিক আছে? এটা ক এর সলিউশন ছিল। এখন আমরা যাব হচ্ছে খ এর দিকে। কিসের দিকে যাব আমরা এখন? খ এর দিকে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তো খ এর দিকে আমরা এখন কি সলভ করব? বিডি এর মান কত? বিডি কোনটা? এই যে দেখো, এই যে দেখো, এই যে শীর্ষ থেকে এইটার উপরটা বিডি। এখন বলো এটা কিভাবে বের করবা? তো ফার্স্টে তোমার মাথায় যেটা আসতে পারে আমি সেটা নিয়ে একটু আলোচনা করি, যে আসলে এখানে তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, তাই না? যে কোণ বিডিসি, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে ওয়ান কাইন্ড অফ হচ্ছে এই বিডিসি অথবা বিসিডি ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেমন ত্রিভুজ? এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অলরেডি তুমি অতিভুজটা জানো, কারণ দেখো 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। একটা বাহু জানো, এই 25 কিন্তু সিডি না, ওই যে আগে আগে কিন্তু অ্যালার্ট করে দিছি, 25 হচ্ছে পুরা এসি। তুমি কিন্তু এই বাহুটা জানো না, জানো? জানো না। এখন নিজের থেকে বলো না ভাই এক কাজ করি অর্ধেক বানাই দিই। অর্ধেকও তো বানাইতে পারবো না। অর্ধেক হইতো যদি এটা সেম আসতো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি হইতো, অর্থাৎ এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহু সমান যদি হইতো, সামহ এটা যদি 15 চলে আসতো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির ওপর, এটা তো ভূমি হইতো তখন, তাই না? দুইটা সমান বাহু, একটাকে আমরা ভূমি বলি সমদ্বিবাহু ত্রিভুজে। তখন শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্ব এটাকে দ্বিখণ্ড করে দিত, সমান দুই ভাগে বিভক্ত করতো। তখন আমরা এখানে একটা বাহুকে 25-এর অর্ধেক চিন্তা করে ফেলতে পারতাম, বাট এটা তো সেম আসে নাই। এটা যেহেতু সেম আসে নাই, এই কারণে এই শীর্ষ থেকে যে লম্বটা টানা হইলো, এই লম্ব টানার কারণে এটা দুই ভাগে বিভক্ত হয় নাই। তো তুমি আসলে এই বাহুটাকে জানোই না, সোজা কথা হচ্ছে এটা। এই বাহুটার লেন্থ তোমার আইডিয়া নেই। সামহাও যদি আমি এই বাহু জানি, এই বাহুটা যদি জেনে যেতাম, পিথাগোরাস অ্যাপ্লাই করে আমি বিডি বের করে ফেলতে পারতাম, তাই না? যে এটার স্কয়ার ইকুয়াল টু এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, যে ক নাম্বার যেভাবে সলভ করছি সেভাবে সলভটা করে ফেলতে পারতাম। বাট এখন তো পারতেছি না, তাহলে পিথাগোরাস দিয়ে আমরা এটা সলভ করতে পারতেছি না। আবার তোমাদেরকে আমি শিখাচ্ছিলাম বা বলি সবসময় যে একটা যদি তোমার কাছে সমকোণী ত্রিভুজ যদি থাকে, কেমন ত্রিভুজ থাকে? একটা সমকোণী ত্রিভুজ যদি তোমার কাছে থাকে, সমকোণী ত্রিভুজের আচ্ছা এটা নেই মানে, হ্যাঁ। তো সমকোণী ত্রিভুজে তুমি যদি সমকোণ ছাড়া যে কোনো আরেকটা বাহুকে জানো, মানে সমকোণ ছাড়া যে কোনো একটা কোণকে জানো আর একটা বাহুকে জানো, যে কোনো একটা, তাহলে বাকি দুইটা বাহু তুমি বের করতে পারো ত্রিকোণমিতির সাহায্যে। বাট এখানে কিন্তু আমি বলে দিছি যে হয় এই কোণ না হয় এই কোণটা তোমাকে জানতেই হবে। বুঝতে পারছো? হয় এই কোণ না হয় এই কোণটা তোমাকে জানতেই হবে। এইখানে দেখো তো তুমি কিন্তু কোনো কোণ কেউ জানো না, যে শুধুমাত্র এই কোণের মানটা কত বা এই কোণের মানটা কত, তুমি কিন্তু এটাও জানো না। তাহলে এখানে ত্রিকোণমিতি এনেও তুমি সলভ করতে পারতেছো না। তাহলে হচ্ছে আমরা ওই যে সাগরের লবণতি, কলকাতায় ভূততি, টেরালম্বা ভূত দিয়েও আমরা বের করে ফেলতে পারতাম, যখন আমাদের কোণটা জানা থাকতো। তো দেখো এক পিথাগোরাস দিয়েও হচ্ছে না, ত্রিকোণমিতি দিয়েও হচ্ছে না, তাহলে কিভাবে পাইতে পারি? তো তোমাদের এই চ্যাপ্টারটা 16.1 যদি অবজার্ভ করো, পুরোটাই কিন্তু ক্ষেত্রফল রিলেটেড, তাই না? বিভিন্ন রকমের ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা কিভাবে বের করো, এখানে আমরা ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে দেখো সুন্দরভাবে এটা সলভ করতে পারি। কিভাবে ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে সলভ করতে পারি? দেখো এইভাবে, আমাদেরকে তো বিডি বের করতে হবে, তাই না? খ নম্বর প্রশ্ন হচ্ছে বিডি। তুমি এক কাজ করো, তুমি আপাতত এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করো। এটা তো একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটাকে ভূমি কনসিডার যদি করি, তাহলে শীর্ষ থেকে এটা কি লম্ব অর্থাৎ উচ্চতা, তাহলে হাফ ইনটু এই যে ভূমি ইনটু উচ্চতা, এটা দিয়ে ক্ষেত্রফলটা বের করব। তো চলো করি, ক্ষেত্রফলটা বের করি। যে ত্রিভুজ এ সি ডি এর
আচ্ছা আমি রেজিস্টার দিয়ে আবার ক্লাস নিচ্ছি, হ্যাঁ একটু সমস্যা করতেছে। আচ্ছা রেজিস্টার দেওয়া লাগে না, এমনি হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট এরকম করলে তো আমার কনসেন্ট্রেশন চলে যাবে, তাই না? লেখা যদি না আসে বোর্ডের উপর, কখন দেখবো আমি চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছি তোমাদের উপর না বোর্ডের উপর। আচ্ছা তো বিডি এর মানে যে দেখছো হারাই এসেছি কোন ফ্লোতে ছিলাম। তো ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব, তাই না? একটু বললাম ক্ষেত্রফলটা একটু বের করি। তো লিখি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আচ্ছা তো দেখো আমরা আবার ব্যাক করি, আমরা যে কাজটা করতে চাচ্ছি আমরা হচ্ছে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে একটু বের করব, তাই না? তো চলো আমরা এটা লিখি যে খ নাম্বারের সলিউশন, তাই না? সলিউশন হচ্ছে খ নাম্বার, এটা যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটা আমরা কিভাবে পাইতে পারি? এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এটা একটা কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, যে মাত্র যেটা বললাম যে এটাকে ভূমি আর এটাকে উচ্চতা ধরবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি হাফ ইনটু এই যে ভূমি অর্থাৎ বিসি, উচ্চতা হচ্ছে এবি, হাফ ইনটু ভূমি বিসি আর উচ্চতা হচ্ছে এবি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তুমি কিন্তু এই বিসির মানটা জানো, দেখো এই বিসির মান হচ্ছে 20 আর এবির মানটা হচ্ছে 15। তাহলে দেখো এই হচ্ছে 20 ইনটু 15, এখানে কি লিখবা? এখানে লিখবা বর্গ একক, কারণ এখানে তুমি এখনো ইউনিট বা একক বসাও নাই। আর এগুলা যেহেতু এখন সেন্টিমিটারে বসাই ফেলছো, এটাকে তুমি লিখতে পারো হচ্ছে বর্গ সেন্টিমিটার, তাই না? এটা কত আসে এখন দেখো, আমরা 2 দিয়ে যদি 20 কে কাটি 10 আসে, 10 আর 50 15 মিলে হয়ে যাবে 150, তাহলে হয়ে যাবে 150 বর্গ সেন্টিমিটার। এটা আমরা বের করলাম। এখন কথা হচ্ছে এটা বের করার লাভটা কি? খেয়াল করো, তোমাকে যে জিনিসটা বের করতে হবে বিডি আসলে কি? বিডি হচ্ছে যে একটা শীর্ষ থেকে এই যে এটা এই বাহুর উপর লম্ব, তার মানে এইটাকেও কিন্তু দেখো এই ত্রিভুজটাকে তুমি কিন্তু এখন ঘোরাইতে পারো। এখন যদি এভাবে ঘোরাও তাহলে দেখতে কেমন হবে দেখো তো, এই যে এরকম হবে, দেখতে এমন হবে, বুঝে গেছে? এমন হবে বলতে দেখো এই যে বি হচ্ছে এই যে এটা, বি হচ্ছে এইটা, এই যে ঘোরাচ্ছে যেহেতু, তার মানে এই হচ্ছে সি, এই হচ্ছে এ, এদিকে যাবে। তো তোমার কাছে কি দেওয়া দেখো, বি থেকে এই যে সি এ বা এসির উপর তোমার লম্ব, দেখো বি থেকে এই যে লম্বটা দেওয়া। তো তুমি এটাকে তো ভূমি চিন্তা করতেই পারো, ভূমি চিন্তা করলে কোনো সমস্যা আছে না? আর দেখো শীর্ষ থেকে এই ভূমির উপর লম্ব, যেহেতু সমকোণ লম্ব টানা হয়েছে, মানে এটা উচ্চতা নির্দেশ করতেছে। অর্থাৎ এই যে এস যে লিখলাম এই পয়েন্টের নাম হচ্ছে ডি, অর্থাৎ বিডিটা এখানে উচ্চতা নির্দেশ করতেছে। তুমি তো এই এসির মানটা জানো, এসির মান 25, তাহলে তুমি কিন্তু এই একই ত্রিভুজের কি বললাম, একই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি এই হাফ ইনটু এইটাকে ভূমি ধরে এই যে উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এভাবে লিখতে পারো, তাই না? আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি। আবার একটু ঘুরাই লিখবো যে আবার যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা এখন আমরা কিভাবে লিখতে পারি যে হাফ ইনটু দেখো হাফ ইনটু ভূমি, আবার আমরা এটাকে চিন্তা করতে পারি এসি, সিও বলতে পারো এসিও বলতে পারো, কারণ আমরা এই মানটা জানি 25। তাহলে এই হচ্ছে এইটা, আর এই হচ্ছে গিয়ে উচ্চতা, তাই না? এই যে এটা বিডিটা, তাই না? এই হচ্ছে বিডি। এখন তুমি হচ্ছে এই হাফ জানো, এসির মান কিন্তু জানো 25, আর এই হচ্ছে বিডি, এটাকে লেখো বর্গ একক আর এটাকে তোমার লিখতে হবে বর্গ সেন্টিমিটার, তাই না? এখন তুমি কি জানো, এইটাও যে ত্রিভুজের ক্ষেত্রফল এবিসির ক্ষেত্রফল, তুমি বলতেছো এইটা, এখন বলতেছো এবিসির ক্ষেত্রফল এইটা, দুটোতে একই ক্ষেত্রফল, তাহলে তুমি এখন এটাকে একসাথে লিখতে পারো যে সুতরাং প্রশ্ন মতে। আমি একটু আস্তে আস্তে করছি ডিটেইলসে, মানে একই জিনিস বই দেখবো একটু ফাস্ট করছে, একই কনসেপ্ট একটু ক্যালকুলেশনটা একটু ফাস্ট করছে, আমি একটু বড় করে মানে একটু ভালো আলাদা ভাবে করে দেখালাম। যে হিসাব মতে আমাদের কি আসা উচিত, হিসাব মতে এই যে আমাদের এই যে হাফ ইনটু 25 ইনটু বিডি, যে ক্ষেত্রফলটা মাত্র বের করলাম এটি তো 150, একই ত্রিভুজ তো ক্ষেত্রফল তো চেঞ্জ হয়নি। তাহলে শুধু বিডি কি হবে দেখো তো, তাহলে 2 নিচে যে ভাগ আকারে আছে এটা রাইট হ্যান্ড সাইডে যে 2 150 এর সাথে 2 গুণ হবে, আর 25 যেটা শুরুতে গুণ আকারে আছে লেফটে, এটা এখানে এসে ভাগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তাহলে বিডি ইকুয়াল টু হবে হচ্ছে এই যে 150, এই 2 যে এখানে গুণ হবে আর 25 এর সেখানে ভাগ হবে।
এটা তুমি ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে যা আসে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, তাই না? তাহলে আমরা 150 ইন্টু 2 করব, ডিভাইডেড বাই 25 করব, এটা কত আসে 12। তাহলে এই হচ্ছে কি আমাদের এটা বিডি হচ্ছে 12 সেন্টিমিটার। অ্যান্সার বের হয়ে গেছে। এটাই ছিল না আমাদের প্রশ্ন যে বিডি এর মান কত, বি আর ডি এর মানটা কত, বিডি এর মানটা বের হয়ে গেছে। আজকে ক্লাসের শুরুতে আমার ম্যাথটা গরম হয়ে গেছে, এর জন্য দুঃখিত। তোমরা দেখতে পাচ্ছ না যে ফাংশন কাজ করতেছে না, এখানে এই পাশটা কেন জানি কাজ করতেছে না। হ্যাঁ, তো আমার রাগের জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি তোমাদের উপর কিন্তু রাগ করি নাই। হ্যাঁ, ওইটা হচ্ছে ডিভাইসের উপর রাগ আসছিল যে বোঝানোর ফ্লোর মাঝখানে যদি গ্যাঞ্জাম হয় তাহলে তো মেজাজ গরম হবেই, তাই না? আচ্ছা, তো দেখো ক নাম্বার শেষ, খ নাম্বার শেষ, এখন হচ্ছে আমরা গ নাম্বারটা সলভ করব। এখানে এটা টাইপিং মিস্টেক, এটা ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি, কি বললাম, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ কি বলছে, আচ্ছা এই যে বিডির মান কিন্তু আমরা মাত্র কত পেলাম, 12 মন হয়, তাই না? বিডির মান 12 পেলাম। ওকে, তো এটা লিখে দিই, এটা না হলে সমস্যা হবে। এই মানটা আমরা পেলাম হচ্ছে গিয়ে 12, কত পেলাম 12 লিখে রাখলাম। আচ্ছা, তো বলা হচ্ছে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত বের করতে। এখন দেখো তো এবিডি কোনটা, এ বি ডি, এটার ক্ষেত্রফল বের করা যাবে। দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে, এ বি ডি, এ বি ডি, এটা ক্ষেত্রফল বের করা যাবে কিনা। এখন দেখো এই যে আমি কি বলছিলাম শুরুতে, এটাও তো সমকোণ। তাই দেখো এ বি ডি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এখানে কোণ এ ডি এ, এখানে 90 ডিগ্রি, এখন এটা সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তুমি কিন্তু শুধুমাত্র এই ত্রিভুজটার দিকে তাকাও। হ্যাঁ, এই যে শুধুমাত্র এই ত্রিভুজের দিকে তাকাও, অলরেডি অতিভুজ জানো, কারণ 90 ডিগ্রির বিপরীত বাহুকে অতিভুজ বলে না। তাহলে পার্টিকুলারলি এই এবিডি ত্রিভুজের 90 ডিগ্রি কোণের অপোজিট বাহু যেটা, সেটা তুমি জানো, অর্থাৎ অতিভুজ জানো। আর দেখো বিডি মানে ভূমি জানো, যেহেতু এটা 90 ডিগ্রি, এটা ভূমি। তাহলে কি পিথাগোরাস খাটায় আমরা খুব ইজিলি এডির মানটা পেয়ে যাব। তাহলে তখন আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো, হাফ ইন্টু যে ভূমি ইন্টু উচ্চতা করে দেবো। তার মানে আমাদের এই ক্ষেত্রফলটা বের করা কোনো প্যারা না, কোনো বিষয়ই না। এরপরে বলা হচ্ছে যে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলও বের করতে হবে। আচ্ছা, বিসিডি দেখো তো, ত্রিভুজ বিসিডি দেখো তো, ত্রিভুজ বিসিডি মানে বিসিডি, খেয়াল করে দেখো এটাও তো সমকোণী ত্রিভুজ বিসিডি, কারণ এই যে কোণ বিডিসি, এই যে এই কোণটা তো 90 ডিগ্রি, এই কোণটা তো 90 ডিগ্রি। এখন দেখো এই কোণের সাপেক্ষে তুমি 90 ডিগ্রি কোণের সাপেক্ষে এটারও অতিভুজকে চেনো, অতিভুজ জানো। এই বাহুটাকেও কিন্তু তুমি জানো 12, এই বাহুটাকেও কিন্তু তুমি জানো। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের এই যে এই বিসিডি সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের অপোজিট বাহু অর্থাৎ অতিভুজ জানো, একটা বাহু জানো, পিথাগোরাস খাটায় কিন্তু এই লেন্থটুকু তুমি বের করে ফেলতে পারবা। পিথাগোরাস খাটায় এখন এই লেন্থটুকু বের করতে পারবা। খতে তো আমরা প্যারা খাচ্ছিলাম, এই লেন্থ জানি না দেখে বিডি জানতে পারছিলাম না। এবার তো বিডি জেনে ফেলছি, তাহলে এখন এই বাহু জানা কোনো ব্যাপার না। দেন কি তুমি এই যে 90 ডিগ্রি কোণে এটাকে ধরো ভূমি, এটাকে উচ্চতা ধরলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবা না? এটা কিন্তু পারবা। এখানে দেখার একটা বিষয় হচ্ছে এই যে বিডি ও কিন্তু ওই ত্রিভুজেরও একটা পার্ট, বিডি কিন্তু এই ত্রিভুজেরও একটা পার্ট। তুমি যদি মান বসালে তো হইলেই, মান না বসে যদি জাস্ট সূত্রের ফরম্যাট লেখো, যখন অনুপাত করবে তখন দেখবা কাটাকাটি যাবে। কি বললাম দেখো, আমি করি তাহলে বুঝতে পারবা। আর এত কিছু না বুঝলেও তুমি জাস্ট অঙ্ক করো তাহলেও হয়ে যাবে। মেন কনসেপ্টটা বোঝা গেছে আই হোপ। যে এখন দেখো আমরা যদি শুধুমাত্র ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা লিখি, যে ত্রিভুজ ও উপরে দেখে তো আবার আসবে না লেখা, সরি বোর্ড ভুল করে লিখে ফেলছি, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। এই যে দেখছো এখন বোর্ডের এইগুলো নিয়ে কাজ করতে হবে, এগুলো নিয়ে ঠিক করতে হবে। তোমরা তো বলো দিন হচ্ছে কালকে, জানো তোমরা জানো একটা সত্যি কথা বলি, এই ক্লাসটা আমি ডিলিট করে দিয়েছিলাম কষ্ট পেয়ে। আমি এই ক্লাসটা কিন্তু রিপিট নিচ্ছি, তোমরা দেখলে না যে বেশি টাইম লাগলো। কেন কষ্টটা পাইছি সেটা বলি। আমি ক্লাসটা ডিলিট করে দিছি বাসায় যে। কি কারণে? আমি এই ক্লাসটা যখন নিচ্ছিলাম তখন রাত বাজে হচ্ছে 11:40, বুঝো 11:40 PM। ক্লাস নিয়ে যখন আমি বাসায় যাচ্ছি রাস্তায়, তখন একজন কমেন্ট করছে, আমাদের কি প্রিমিয়াম ব্যাচের আমরা কি করি বলতো, এসএসসি 26 প্রিমিয়াম ব্যাচের আমরা তো কোর্স সেল করার চেষ্টা করি, তাই না? তো আমরা ওইটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা করতেছিলাম, বা আমার একটা শর্ট ভিডিও ছিল ফেসবুকে, তো ওইখানে লিখছিলাম যে প্রিমিয়াম ব্যাচের ডিসকাউন্টের সময় এতদিন তোমরা চাইলে ভর্তি হতে পারো, ঠিক আছে? তো ওইখানে হচ্ছে একজন কমেন্ট করছে, কি কমেন্ট করছে, বলছে যে
ফ্রি ক্লাসের দিন শেষ, কোর্স সেলের বাংলাদেশ, স্কুল ম্যাথমেটিক্স এর কোর্স সেলের বাংলাদেশ। তো এই কমেন্টটা দেখি আমার খারাপ লাগছে। কি কারণে খারাপ লাগছে দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এসএসসি 26-এর প্রিমিয়াম ব্যাচ যে আনছি, হ্যাঁ, তো অনেকেই কিন্তু ডাউট করছিল যে আমরা ফ্রি ক্লাস দেওয়া বন্ধ করে দেবো। এটা কিন্তু বন্ধ করি না, ইভেন আমরা কিন্তু এমনই করছি যে একই চ্যাপ্টার প্রিমিয়ামও গেছে, ফ্রিতেও গেছে। ফ্রি কথাটা ইউজই করতেছি না, আমরা এভাবে বলি প্রিমিয়ামও গেছে আর একটা ইউটিউবে গেছে, যেটা হচ্ছে সারা বাংলাদেশে সবার জন্য। সবাই প্রিমিয়াম এফোর্ড করতে পারবে না। ইভেন তোমাদের কখনো কি মনে হয়েছে যে আমরা প্রিমিয়ামে এফোর্ট কম দিয়ে পড়াচ্ছি? বা আমি তো ম্যাথ ফিজিক্স পড়াইছি, তোমাদের ফিজিক্সের চ্যাপ্টারগুলোকে আমি নিছি না শুরুর দিকে, তোমরা কি বলতে পারবো আমি এফোর্ট কম দিয়ে পড়াইছি? বলো তো। কি দরকার ছিল? ধরো আমি হচ্ছে ওইদিকেও এফোর্ট দিচ্ছি, প্রিমিয়ামেও আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ, একই টপিক আমি দুই জায়গায়। আমি কিন্তু এমন করি নাই যে ইউটিউবের ক্লাস প্রিমিয়ামে দিয়ে চালাই দিচ্ছি, আবার প্রিমিয়ামের ক্লাস ইউটিউবে মিক্স আপ করি নাই, দুইটা আলাদাভাবেই রেখে দিচ্ছি। প্রিমিয়ামের কিছু আলাদা ফিচার আছে যেটা নিলে স্টুডেন্টদের জন্য বেটার হবে, বাট বাকি যারা আছে যারা প্রিমিয়াম নিতে পারবে না ওদের জন্য কিন্তু আমরা ক্লাস দিচ্ছি না। তোমরা দেখো গত এই কয় মাস, এই ভিডিওটা আপলোড হচ্ছে মে মাস পর্যন্ত, জানি এই ভিডিওটা 1-2 বছর পর অনেকে দেখবে। এই যে 2025-এর মেতে আপলোড হচ্ছে না, মেতে যে আপলোড হচ্ছে, আমাদের চ্যানেলটা তো বেশি দিন যাত্রা শুরু করে নাই, তাই না? 2024-এর শুরু হয়েছে, ওই কারিকুলাম তো বাদ। জানুয়ারি মাস থেকে, 25-এর জানুয়ারি থেকে তুমি যদি চিন্তা করো মে মাস পর্যন্ত তোমাদের কয়টা করে চ্যাপ্টার শেষ করছি? ফিজিক্সের আমি তোমাদের গতি চ্যাপ্টার পুরোটা 12টা না 13টা লেকচার দিচ্ছি। তোমাদের বল চ্যাপ্টারের সেম 12-13টা লেকচার দিচ্ছি। তোমাদের তরঙ্গ শব্দ চ্যাপ্টারের ক্লাস শেষ করেছি। তারপরে হচ্ছে আমার যেহেতু ফিজিক্সের লেট হচ্ছিল, তখন তোমাদের বুয়েটের রাফি ওকে দিয়ে, স্থিরতরি ওকে দিয়ে, আলোর প্রতিফলন, ফিজিক্সের প্রায় তোমাদের শর্ট সিলেবাস পড়ে। যারা এসএসসি 26 আছে তাদের শর্ট সিলেবাস পড়ে শেষ। দেখো আমাদের কিন্তু এসএসসি প্রিমিয়ামে অত ক্লাস তখনও শেষ হয়নি। আবার তোমাদের ম্যাথের ক্লাস হচ্ছে রফিক স্যার অনেকগুলো শেষ করে দিচ্ছেন, আমি হচ্ছে এটা শুরু করছি। তোমাদের ম্যাথ শুরুর আগে আমি হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশি, হায়ার ম্যাথের সম্ভাবনা, হায়ার ম্যাথের ত্রিকোণমিতি, সেগুলো আমি করানো হয়ে গেছে, প্লেলিস্ট কমপ্লিট। কোথায়? ইউটিউবে। তোমাদের সাজ্জাদ ভাইয়ের কেমিস্ট্রি বায়োলজি কমপ্লিট। এসএসসি 26 যারা আছো, কমপ্লিট না হলেও মনে করো যে ক্লাস তো দিচ্ছি। গত 4 মাসে আমরা মনে করো যে পরিমাণের খালি ফ্রি ক্লাসগুলো আমরা দিচ্ছি, বুঝতে পারো? এরকম ক্লাস কিন্তু অন্য প্ল্যাটফর্মে, বারবার বলি, অন্য প্ল্যাটফর্মে কিন্তু দেয় নাই। তো তোমাদের কথা ভেবে আমি আবার যখন ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নিয়ে বাসায় যাচ্ছি, আরেকজন যখন বললো যে আমরা খালি কোর্স সেল করি, কোথায় তোমরা দেখাও, কমেন্টে আমাদের চ্যানেল ঘেটে দেখাও কোথায় খালি কোর্স সেল করি, বলো। যখন কারোর জন্য কিছু করা হয়, ধরো তোমাদের জন্যই করি, অথবা তোমরা বলতে পারো না ভাই আপনারা আপনাদের জন্য করেন, এটাও মেনে নিলাম, ঠিক আছে, আমরা আমাদের জন্যই করি। বাট দেখো দিন শেষে তোমাদেরও কিন্তু এখানে বেনিফিট থাকতেছে না। আমি তোমরা পরিমিতি ক্লাস 1 দেখছো, 16.1 এর শুরুর ক্লাসটা দিছিলাম, আমি এত ডিটেইলস সূত্র কেন ব্যাখ্যা করছি? আমি ডাইরেক্ট সূত্র লেখা অঙ্ক করতে পারতাম না? করি নাই। আমি কিন্তু দেখা বলতে পারতাম না তোমাদেরকে আমি সূত্র দিয়ে অঙ্ক করাবো, প্রিমিয়ামে আমি ব্যাখ্যা করব, এটা করি নাই। ব্যাখ্যা কিন্তু দুই জায়গাতেই আমি যেখানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট আমি সেটাই দিছি। তো ওই কমেন্টটা দেখার পরে যে আমার তখন অনেক খারাপ লাগছে, রাগ খারাপ ওহিয়ন যা বলো সবই একসাথে লাগছে। পরে আমি ভিডিওটা ডিলিট করে দিছি। একটা ক্লাস রেকর্ড করতে কিন্তু অনেক প্যারা যায়, বাট আমার তখন মনে হয়েছে ক্লাসটা ডিলিট করে দিই, অ্যাটলিস্ট আমার ভালো লাগবে তখন হয়তো। আমি আবার এসে তারপর ক্লাস নিচ্ছি নিজেকে ঠান্ডা করে, একদিন পরে এসে আমি আবার ক্লাস নিচ্ছি। এখন দেখো এই যে তোমরা বলো না, এই যে দেখো যে কেন তোমরা দেখো আমরা কোর্স কেন সেল করি, তোমরা বলো। দিন শেষে এই যে দেখো পুরো স্টুডিও সেটআপ, তাই না? এই যে স্মার্ট বোর্ডে দেখো হয়তো উপরে ফাংশন কাজ করতেছে না, এটা ঠিক করতে হবে। তোমাদের যে বলো ভাই কেমিস্ট্রি ক্লাস দেন, তোমরা যে বলো ভাই বিজিএস এর ক্লাস দেন, কেমি বলো যে ভাই আইসিটি ক্লাস দেন, তোমরা যে বলো ভাই বায়োলজি ক্লাস দেন, তোমাদের অন্যান্য টিচার নিয়ে এসে ক্লাস দেওয়ানো লাগে। কোনো টিচার কিন্তু ফ্রি ক্লাস নেয় না। যে আসে সে কথা বলে আসে আগে যে আমি আসবো, আমার ওই দিনে পেমেন্টটা রেডি রাখেন, বুঝতে পারছো? কেউ কিন্তু এখানে ফ্রিতে আসে না। আমি তোমাদের যত ভিডিও দিই আমি তো নিজের চ্যানেলের প্ল্যাটফর্ম মনে করে দিই। আমিও যদি অন্য কোনো জায়গায় যে ক্লাস নিই আমি কিন্তু আগে এনশিওর করবো আমাকে সে পেমেন্ট দিবে কিনা, তাই না? তো তোমাদের জন্য যে অন্যান্য টিচার নিয়ে আসা লাগে, ওইখানে তো আমার যে খরচটা যায়। তারপর হচ্ছে যে তোমাদের ক্লাস তো মেনলি টেকনোলজি বেস, টেকনোলজি সেটআপেই অনেক খরচ চলে যায়, বুঝতে পারছো? তো ওইসব ব্যয়বহুল তো করতে হবে। আর তোমরা যে আমাকে কোনটা করছো যে ফ্রি ক্লাসের দিন শেষ এটার বাংলাদেশ, একটু বিবেচনা করে কথাটা বলতা। এতগুলা ফ্রি ক্লাস দেওয়ার পরে যদি এই কথা শুনি, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি অন্য কোনো প্ল্যাটফর্ম, আমি নাম ভেঙে বললাম, তুমি যে ফিচার স্কুলে যে কমেন্টটা করে দেখাও ওইখানে তো করবো না, ওইখানে যে ঠিকই 5 আসবে।
আমার কথা সরি, আমার খারাপ লাগলো সরি, এই কমেন্ট ওইখানে করবা না। ওরা যখন ঠিকই কোর্স সেলের বিজ্ঞপ্তি দেবে তখন ওইখানে যে বলবো যে হ্যাঁ ওই ভাই বেস্ট, এই ভাই বেস্ট, ওই ভাই কোর্স কিনবো। আমাদের কি হাজার হাজার স্টুডেন্ট কোর্স সেল করে, তোমাদের একটা সহজ হিসাব দিই ভাই, আমাদের তো 2-3 হাজার স্টুডেন্ট কোর্স কিনে না, আমাদের কিন্তু ওই কষ্টটা নাই। আমরা জানি যে আমরা এত ফ্রি ক্লাস দিচ্ছি, আমাদের কোর্স কম। তোমার গ্যারান্টি দিয়ে বলতেছি, যারা এই ভিডিও দেখো, যারা কোর্স কিনো নাই, তারা কিন্তু অনেকে বলো যে কোর্স কিনে কি আর হবে, ফ্রিতেই তো দেয়। আমরা কিন্তু জানি যে অনেকে ফ্রি ক্লাস পায় দেখে একটু আমাদের কোর্স কিনে নেয়, আমরা কিন্তু এটাও জানি, বাট তবুও কিন্তু আমরা ক্লাস দেওয়া বন্ধ করি নাই। তোমরা দেখো আমাদের এই 100-200-150 মতন স্টুডেন্ট ভর্তি হয় এভারেজে, তাই না? বা আমাদের এই একটাই ব্যাচ, আমাদের কিন্তু এমন না যে ক্লাস 8 এর ব্যাচ, ক্লাস 9 এর ব্যাচ, ক্লাস 10 এর ব্যাচ, ইন্টারের ব্যাচ, অ্যাডমিশনের ব্যাচ। ভাই এত ব্যাচ নেই, আমাদের একটাই ব্যাচ। ওই একটা ব্যাচ থেকে এত জিনিসের ব্যয়বহুলটা মেনটেন করা হয়, যেটাও হয় না সেখান থেকে হচ্ছে আমরা যখন নিজেরা এফোর্ট দিই, রাত জাগি, নিজেদের টাকা পয়সা থেকে ইনক্লুড করি, ভাবতেছি হয়তো বা ইন ফিউচার হয়তো বা গ্রো করবে, আর সমানে ফ্রি ক্লাস দিচ্ছি, ওইটার মাঝখানে এসে তোমাদের এই টাইপের কমেন্ট গুলো দেখার পর সত্যি খারাপ লাগে, বুঝছো? সত্যি কথা অনেক খারাপ লাগে, তাই না? এই যে দেখতেছো না এই জিনিসটা যে কাজ করতেছে না, এটা নিয়ে তো আমার কাজ করতেই হবে, তাই না? কেন কাজ করতেছে না? এটা হয়তো বা এই ওয়েব সফটওয়্যারের প্রবলেম, বাট না সামহাও ধরো এই বোর্ডটা, কথার কথা আমাদের কিন্তু স্টুডিওতে একটাই রুম, আমরা কিন্তু এই যে বড় প্ল্যাটফর্ম না, আমাদের যে 3-4টা রুম আমরা তোমাদের শো করবো, দেখো আমাদের প্ল্যাটফর্ম, আমাদের একটা স্টুডিও। ইন কেস কালকে এই বোর্ডটা যদি ওপেন না হয়, তোমাদের ক্লাস বন্ধ থাকবে, সত্যি কথা। হয় হোয়াইট বোর্ডে ক্লাস নিতে হবে, এই যে এরকম স্লাইড দিয়ে আমি সুন্দর মতো হয়ে নিতে পারবো না যে দেখো ক্লাস মেটেরিয়াল আপলোড করে দিলাম। কোনো গ্যারান্টি নেই যে কালকে যদি এই বোর্ডটা সামহাও ওপেন না হয়, তোমাদের হয়তো বা আমাদের এই বোর্ড আস্তে আস্তে 1 বছর লেগে যাবে আরেকটা। আর তোমরা বলো যে কোর্স সেলের স্কুল ম্যাথমেটিক্সে বাংলাদেশ না কি জানি বলছো, বিবেক নেই, সত্যি কথা বিবেক নেই। হয়তো ছোট মানুষ এত কিছু বুঝে না, বাট বুঝা উচিত, এই বয়সে বুঝা উচিত। 9-10 খুব কম বয়স না। আচ্ছা, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, তাই না? দেখো আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এবিডি এর ক্ষেত্রফল। আজকে শুরু থেকে আমার মন খারাপ, শুরু থেকেই আপসেট। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, তাই না? তো দেখো আমরা যেহেতু অলরেডি এই বাহু জানি, এই যে ত্রিভুজ এবিডি তো সমকোণী ত্রিভুজ ব্যাখ্যা করছিলাম একটু আগে, এখন আমরা এডিটা বের করব। আচ্ছা, তাহলে এটা আমরা কি লিখতে পারি, হাফ ইনটু, খেয়াল করো, হাফ ইনটু এই যে ভূমি দিয়ে লিখবো, আর উচ্চতা লিখতে হবে। তা এডি তো বের করে নি, আবার এডি বের করে নিতে হবে, আগে এডি বের করা হয় নাই, তাই না? এডি আমরা বের করে নিই, যেহেতু আমাদের লাগবে, আমাদের এডিটা লাগবে, আমরা বের করে নিই। তো এই কথাটা লিখে দাও যে ত্রিভুজ এবিডি এ, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এবিডি তো একটা সমকোণী ত্রিভুজ, কোণ এডিবি একটা সমকোণী ত্রিভুজ, কোণ এ ডিবি কস হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখন দেখো এই সমকোণী ত্রিভুজে তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও, আমার তো হচ্ছে এডিটা লাগবে, এটা যে ভূমি, এটা তো অতিভুজ, তাহলে এটা ভূমি, এটা উচ্চতা, এই এডিটা লাগবে। এখন আমরা কিভাবে লিখবো, এই যে আমরা লিখবো যে এবি স্কয়ার, অতিভুজ এক আর স্কয়ার হবে এই বাকি দুইটার বর্গের যোগফল, অর্থাৎ এবি স্কয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি যে এবি স্কয়ার ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। ঠিক আছে, বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তো আমরা হচ্ছে আমরা শুধু এডি কে রাখবো, তাই না? মানে আমাদের এডি লাগবে, তারপরে আমরা শুধু এডি কি লিখতে পারি, বিডি এখানে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এই এডি স্কয়ারটা হবে হচ্ছে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তো শুধুমাত্র এডি কি হবে দেখো তো, যে বর্গমূল করে দিব, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে এখানে এবি এর মানটা কত দেখো, এবির মান হচ্ছে 15 আর বিডির মান হচ্ছে 12, তাহলে 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। এটা দেখো তো ক্যালকুলেট করে কত আসে, ক্যালকুলেট করে দেখো যে রুটের ভেতর 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, তাহলে এটা আসে হচ্ছে 9, এটা আসে হচ্ছে কি 9, তাই না? এটা এককটাও লিখে দিই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখন যেহেতু বাহু জেনে ফেলছি, তাই না? এই যে এইটা জেনে ফেলছি, এটা হচ্ছে 9, এটা কত, এটা হচ্ছে গিয়ে 9। তাহলে এখন কিন্তু আমরা সুন্দর মতো লিখতে পারি যে সুতরাং এবিডি এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই না?
আবার এটা যে 9 আমরা কিন্তু আমাদের কিন্তু এটা হইছে যখন আবার এই যে বিসিডি নিয়ে কাজ করব, বিসিডি নিয়ে কাজ করব, এটা লাগবে এটা লাগবে, আমি বলছিলাম কি পিথাগোরাস দিয়ে বের করতে, বাট দেখো ওই টাইমে আমি খেয়াল করি নাই, বাট এখন খেয়াল করে দেখো তুমি অলরেডি যেহেতু এডি জেনে ফেলছো, তোমার এটা জানার জন্য, হ্যাঁ শুধু এই যে ডিসি জানার জন্য এটার জন্য আর পিথাগোরাসের হেল্প নেওয়া লাগবে না। এটা হবে কি 25 থেকে টোটালটা তো 25 একটুকু নয়, তাহলে 25 মাইনাস 9, দেখছো খেয়াল করিনি, অনেক কিছু অঙ্ক করতে করতে যে আরো সহজ হয়ে যায়, তাই না? বাট এটা যদি নাও বের হতো এরকম প্রসেসে, তাহলে আমরা পিথাগোরাস দিয়ে হেল্প নিতাম, বাট এটা বের হবে যেহেতু তুমি এতটুকু লেন্থ পেয়ে গেছো, টোটাল লেন্থ থেকে এতটুকু লেন্থ কাট করলেই চলবে, আর কোনো কিছু দরকার নাই। তাহলে আমরা এটাও বলে দিই, তাহলে সিডি, সিডি হবে কি এসি মাইনাস এডি। সিডি কি হবে বলতো? সিডি হবে হচ্ছে এখানে লিখে দিই যে এসি মাইনাস এডি, এসির মান হচ্ছে 25 আর এডি মান আসছে 9, তাহলে 25 আর 9 এর পার্থক্য হচ্ছে কত? 16 সেন্টিমিটার। তাহলে আমরা এখন প্রত্যেকটা সবকিছু বাহু জানি, তাই না? প্রত্যেকটা সবকিছু বাহু জানি, এটা হচ্ছে 16 সেন্টিমিটার, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে এখন হচ্ছে কি তুমি জাস্ট সূত্র লেখা অঙ্ক করো, আমাকে কি ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, কার কার? ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি। তাহলে এখন হচ্ছে আমরা এভাবে লিখবো যে ত্রিভুজ এবিডি ক্ষেত্রফল, প্রশ্নে এটা চেয়েছে তাই না? এই দেখো অনুপাত চেয়েছে কার? ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, অনুপাত মানে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, তাই না? এটা চেয়েছে ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি। দেখো ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল, তা দেখো এখন বাচ্চাদের মতো উঠাবো। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু যে ভূমি আর উচ্চতা, ভূমি উচ্চতা, ভূমি হচ্ছে বিডি, উচ্চতা হচ্ছে এডি, বিডি আর এডি, বিডি আর এডি এর হাফ বিডি আর এডি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই না? আবার দেখো ভালো করে, হাফ ইনটু যে ভূমি আর উচ্চতা। এখন হচ্ছে ত্রিভুজ বিসিডি টা নেব, তাই না? বিসিডি এর ক্ষেত্রে এটা তাহলে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইনটু সিডি আর বিডি, হাফ ইনটু সিডি ইনটু বিডি, সিডি ইনটু বিডি, হাফ ইনটু সিডি ইনটু বিডি। এই যে মজার বিষয়টা কি জানো? মজার বিষয়টা হচ্ছে বিডি বিডি কাটাকাটি গেছে, বিডি বিডিটা কি গেছে? কাটাকাটি গেছে, তাই না? কাটাকাটি গেলে তোমার এখন জাস্ট কি হবে দেখো, হাফ হাফ পুরোটাই কাটাকাটি যায়, উপরেও হাফ নিচেও হাফ, পুরোটা কাটাকাটি যায়, তাহলে এখানে থাকবে জাস্ট মাত্র এডি বাই সিডি। এখন বলো এডির মান কত? টাকা বলো এডি, এই যে এডির মান হচ্ছে 9, সিডির মান কত? সিডির মান হচ্ছে 16, এই হচ্ছে 9/16। তাহলে লিখবা যে এই ত্রিভুজের ওই ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে গিয়ে 9:16, এই হচ্ছে কি আমাদের অ্যান্সার, তাই না? এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা তোমাদের বইয়ের অনুশীলনের একটা অঙ্ক করব, সেটা হচ্ছে 9 নাম্বার। আগের অঙ্কগুলো কিন্তু অনুশীলনীতে গত ক্লাসে সমাধান করা হয়ে গেছে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা এটা সলভ করব যে একটা সমবাহু ত্রিভুজের, এটা লিখে দিই, এটা কিন্তু অনুশীলনী, ঠিক আছে? এইখানে লেখা আসে, এখানে লেখা আসে না কেন? আসলে এটা দেখতে হবে ক্লাস শেষে। আচ্ছা, তো একটা সমবাহু ত্রিভুজের, একটা সমবাহু ত্রিভুজ বুঝতে অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে, অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে, ঠিক আছে, বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া। আচ্ছা, তাহলে তোমাকে সমবাহু ত্রিভুজ যেহেতু বলছে, তুমি কি করবে? একটা সমবাহু ত্রিভুজ আঁকো, ইমাজিন করো, হ্যাঁ? সমবাহু ত্রিভুজ, তিনটা বাহু কি হবে বলো তো? সমান। এখন অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে, এখন কোন বিন্দু? এটা মিডল পয়েন্টও হইতে পারে, যেটা তোমরা বড় হলে অনেকগুলো বিন্দুর নাম শুনবা, ভার কেন্দ্র, তাই না? এরকম পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, তাই না? লম্ব কেন্দ্র, এই টাইপের অনেকগুলো নাম শুনবা। তো যে কোনো একটা বিন্দু থেকে, হ্যাঁ, এটা হইতে পারে মাঝখানে, হইতে পারে সাইডে, আমি ধরো চিন্তা করলাম সাইডে এখানে, ঠিক আছে? এখন এই অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে, প্রশ্ন কেন সাইডে চিন্তা করলাম? প্রশ্ন বলে নাই এক্স্যাক্টলি বিন্দুটা কোথায়, এজন্য আমার ইচ্ছা মতো আমি চুজ করলাম। তো এই বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এখন তুমি এক কাজ করো, এখান থেকে তিনটা বাহুর উপর লম্ব টানো, তিনটা বাহুর উপর লম্ব টানো, ধরো এই বাহুর উপর এই লম্বটা টানলা, তো এই দৈর্ঘ্যটা হবে 6, প্রশ্ন বলে দিচ্ছে 6।
এখন এই পয়েন্টটা থেকেই তুমি ওই বাহুর উপর লম্ব টানবা। লম্ব কি হয় টানবা? এই যে দেখো লম্ব, ঠিক আছে, লম্ব টানলা। এই লম্বটা প্রশ্ন বলছে 7, আর এরপর হচ্ছে এখান থেকে লম্ব টানবা, এটা হবে হচ্ছে 8। এখন তুমি বলতে পারো ভাইয়া 7 বড় 8 ছোট, আর দিলেই হয়েছে, কারণ আমি বিন্দুতে এই পাশে ধরলেই অন্যরকম আসতো, প্রশ্ন তো এক্স্যাক্টলি বলে নাই, তাই না? তো এগুলো দিলেই হয়েছে, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, ঠিক আছে। তাহলে এটা কত? এটা হচ্ছে 8, বা তোমার মন চাইলে এটাকে 7 দাও, এটাকে 8 দাও, তাও চলবে, ঠিক আছে। ওকে, এইটুকু ডাটা দেওয়া, একটা সমবাহু ত্রিভুজ দেওয়া, একটা পার্টিকুলার পয়েন্ট থেকে তোমার প্রত্যেকটা বাহুর উপর অঙ্কিত লম্ব। লম্ব মানে এই যে এই চিহ্নটা দিও, ঠিক আছে, নাহলে তোমার বুঝতে সমস্যা হতে পারে। হচ্ছে লম্ব দূরত্ব দেওয়া, এই 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এখন বলছে ত্রিভুজের বাহু দৈর্ঘ্যের ক্ষেত্রফল বের করতে। বাহুর দৈর্ঘ্য তো দেওয়া ছিল না, এটা তোমাকে বের করতে হবে। অর্থাৎ এই যে এই লেন্থটা কত, বা এই লেন্থটা কত, এটা তোমাকে এখন জানতে হবে। আবার বাহু জানলে ক্ষেত্রফলটা এমনি বের করতে পারবো, সমবাহু ত্রিভুজ যেহেতু √3/4 দিয়ে। এখন তুমি আমাকে চিন্তা করে বলো তো কি করা যেতে পারে? তো মাত্র এই উদাহরণটা করলাম, কেন করলাম? এখানে ক্ষেত্রফল কিন্তু অনেক বড় একটা রোল প্লে করছিল, ডাটা বের করতে, বাহুর মান বের করতে। এই অঙ্কেও তোমাকে ক্ষেত্রফল অনেক বড় একটা রোল প্লে করবে। কিভাবে রোল প্লে করবে এভাবে দেখো। ফার্স্টে আমি কাজ করি, এই যে এটা না, এই কথাগুলো লিখবা, বাংলা কথাগুলো লিখবা, যে ধরি একটা ত্রিভুজ, এটা কি ত্রিভুজ? ABC, একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। বলো যে ধরি ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, এই কথাগুলো এখানে বলে দেওয়া যায়। আর যে কোনো একটা বিন্দু, অভ্যন্তরস্থ একটা বিন্দু হচ্ছে ও, প্রশ্নই তো বলছে, তাই না? অভ্যন্তরস্থ একটা বিন্দু ও হতে লিখবা যে এই লম্ব দূরত্বগুলো, হ্যাঁ, তুমি এখানে এই যে ও থেকে ধরো বিসির উপর যে লম্বটা আনছো, এটা একটা নাম দাও, ধরো এটার নাম দিলাম হচ্ছে আমরা ডি, এই বিন্দুটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ, ঠিক আছে। লিখবা যে ও হতে এই বাহুগুলোর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে, হ্যাঁ, হতে বাহুগুলোর উপর লম্ব দৈর্ঘ্য যথাক্রমে কি কি লেখা যেতে পারে? একটা আমরা লিখতে পারি ওডি, এটাকে আমরা প্রশ্নের 6 সেন্টিমিটার চালাই দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ওই লিখতে পারি, এই দৈর্ঘ্যটাকে হচ্ছে আমরা 7 সেন্টিমিটার চালাই দিলাম। এরপরে ও, এটা ডিইএফ, ও এফ কে আমরা হচ্ছে 8 সেন্টিমিটার চালাই দিলাম। এখন কি করা যায়? এই কথাগুলো লিখলাম, ভালো কথা। তো তুমি এক কাজ করো, একটু দেখো, টেস্টটা দেখো। তুমি এই ও থেকে শীর্ষগুলোকে যোগ করে দাও। এখন কথা হচ্ছে শীর্ষ যোগ করে তোমার লাভ কি হইলো? শীর্ষ যোগ করে এখানে একটা মজার জিনিস হচ্ছে। তো তোমার বের করতে হবে কি? ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তাই না? তো লেখা নাও, এটাও লিখে দাও যে ধরি ত্রিভুজটি, যে ABC ত্রিভুজ ABC এর বাহু, বলেই তো দিচ্ছি সমবাহু, তার মানে একটা বাহু মানে সবগুলো সমান, বাহু ইকুয়ালস টু এ, একক হিসেবে সেন্টিমিটার লিখতে বাধ্য আমরা, কারণ বাকিগুলো সেন্টিমিটার দাও, তো সেন্টিমিটারই লিখবো। তো এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার ক্ষেত্রে এখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? বলো, জাস্ট কি করছো তুমি? জাস্ট শীর্ষগুলাকে এই অভ্যন্তরস্থ বিন্দু থেকে কানেক্ট করছো, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তুমি এই যে পিঙ্ক কালি যে ত্রিভুজটা, অর্থাৎ OBC, এটা ক্ষেত্রফল কি বলতে পারো? কারণ তুমি এটা লম্ব দূরত্ব, উচ্চতা জানো। উচ্চতা সবসময় কি, যে এটাকে যদি ভূমি কনসিডার করো, এটার অপোজিট শীর্ষ থেকে অঙ্কিত লম্ব দৈর্ঘ্যটি তো উচ্চতা। তুমি কিন্তু এই ত্রিভুজের হাইট জানো যে 6, আর ভূমি কি এ ধরবা, তাই না? আমরা তো যেখানে লিখে রাখছি যে ভূমি হচ্ছে এ, এটা হচ্ছে এ, এই পুরা বাহুটাও এ, তাহলে তুমি কিন্তু OBC এর ক্ষেত্রফলটা বের করতে পারো। হ্যাঁ, এ দিয়ে আসবে, যে হাফ ইন্টু যে ভূমি এ, উচ্চতা আসবে 6, পারফেক্টলি আসবে না, বাট এ দিয়ে তো আসবে। আমাদের তো এই এ বের করতে হবে। এখন কথা হচ্ছে একটুকু বের করে তোমার কি লাভ? তোমার এখানে কিন্তু শুধু এই একটা ত্রিভুজই কনসিডার হচ্ছে না, তোমার ক্ষেত্রে কিন্তু এখানে আরেকটা ত্রিভুজ কনসিডার তুমি করতে পারো। কোনটা জানো? এই দেখো নীল কালি দিয়ে দিচ্ছি, এটা এইখানেও কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো OAC। এই ত্রিভুজের তাহলে ভূমি এখনো এ,
এই ত্রিভুজেরও ভূমি এ ছিল, এই ত্রিভুজেরও ভূমি এ। আর এই যে 7 যেটা লম্ব দূরত্ব অর্থাৎ উচ্চতা, কোনটা? ও এ সি ত্রিভুজের উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা থেকে এইটার ক্ষেত্রফল তুমি বের করতে পারো, পারো না? এরপরে লাস্ট মজার জিনিস সেটা হচ্ছে গিয়ে এই যে এটা, এখন যে আমি লাল কালার করতেছি, এই যে এটাও কিন্তু একটা ত্রিভুজ অর্থাৎ ও এ বি। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে ভূমি, এই হচ্ছে উচ্চতা 8। তুমি কিন্তু এখানেও হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা থেকে এই ও এ বি এর ক্ষেত্রফল বের করতে পারো, পারো না? পারো তো। অর্থাৎ তুমি এখানে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছো। এখন এই ক্ষেত্রফল আমি উল্লেখ করতে যে একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু পুরো ত্রিভুজটাকে গাঢ় করে ফেলছি। পিঙ্ক কালি, নীল কালি, লাল কালি করতে করতে আমি কিন্তু পুরো ত্রিভুজটাকে গাঢ় করে ফেলছি। তার মানে এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটা ক্ষেত্রফল মিলে এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল, যেটা আমাদের সমবাহু ত্রিভুজ, বলা যায় না? বলো, বলা যায় না? তো আমরা এই কথাটাই এখন এখানে বলে দিব যে এখানে আমাদের প্রথমে যে ক্ষেত্রফলটা আমরা চোখে পড়তেছে আমাদের যে ও বি সি এর ক্ষেত্রফল, আমরা এভাবে লিখবো যে ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল, সরি ভুল করে লিখে ফেলছি, হ্যাঁ ভুল করে উপরে লিখে ফেলছি, নিচ দিয়ে লিখতে হবে, মাথায় থাকে না। ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল প্লাস ও বি সি লিখছি, এরপর হচ্ছে আমরা ও এ সি লিখতে পারি, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল প্লাস আমরা আরেকটা পাচ্ছি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল এখানে লিখি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে বলতো? এটা কিন্তু আমাদের আসলে পুরো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাই না? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এখন দেখো, তুমি বলো ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল তুমি কি লিখবা? এই যে ভূমি এ, উচ্চতা 6, ডাইরেক্ট লিখে দাও, কোনো সমস্যা নাই, ডাইরেক্ট লিখে দাও যে শুধুমাত্র এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, বুঝতে পারছো? দেন প্লাস ত্রিভুজ ও এ সি, তাই না? এই দেখো ও এ সি, তাহলে হবে হাফ ইনটু এই যে ভূমি এ, উচ্চতা কত? 7, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা প্লাস ও এ বি, এটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু যে ভূমি ইনটু উচ্চতা অর্থাৎ 8, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ইকুয়ালস টু বলো এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? এটা একটা সমবাহু ত্রিভুজ, যার আমি বাহু বলছি এ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? √3/4 এ স্কয়ার, তাই না? √3/4 এ স্কয়ার। তো এখন এখানে তোমার কাছে দেখো হাফ এ প্রত্যেকটা পদের মধ্যে আছে, এই তিনটা পদের মধ্যে হাফ এ প্রত্যেকটা পদে আছে, আমরা এই হাফ আর এ কে কমন নিলাম অর্থাৎ a/2, অর্থাৎ a/2 কে আমি কমন নিলাম, কমন নিলে এটা হবে 6 + 7 + 8 ইকুয়াল টু হচ্ছে √3/4 a স্কয়ার, √3/4 a স্কয়ার। তাহলে a/2 ইনটু 6 7 8 এর যোগফল কত? 8 আর 6 মিলে হয় 14, 8 আর 6 মিলে হয় 14, 14 আর 7 মিলে হয় 21, ঠিক আছে? এই হলো 21 ইকুয়ালস টু হচ্ছে √3/4 a স্কয়ার। এখন অ্যাটলিস্ট এর মান, এ তো বাহুর মান তো শূন্য না, শূন্য হইতে পারে না, তাহলে আমরা যেহেতু আমরা শিওর এর মান শূন্য নয়, তাহলে এ দিয়ে আমরা ভাগ করে দিতে পারি, এ দিয়েও ভাগ করে দিতে পারি। তাহলে কিভাবে লিখতে পারি দেখো তো, এই 4টা এই পাশে আসুক, এই 4টা এই পাশে আসুক, দেখো এখানে তো 21 এ আছে, 21 এ এই 4টা এই পাশে আসুক, √3টা এখানে এসে ভাগ হয়ে যাবে 2 × √3, আর এখানে আছে a স্কয়ার। এই যে এর ভাগ দেওয়ার কথা কি বলতেছিলাম, দেখো এখানে তো দুইটা এ আছে, তাই না? মানে a × a গুণাকার আছে, একটা একে এর পাশেও আনতে পারো, একটা একে এর পাশেও আনতে পারো, কারণ a ডেফিনেটলি এখানে 0 হবে না বাহু দেখে, যে একটা একে এভাবে আনতে পারো। তাহলে দেখো এই a কাটাকাটি যায়, তাহলে আবার 2 দিয়ে এখানে থাকবে হচ্ছে 2, অর্থাৎ 42/√3, এটা ক্যালকুলেট করো, যাই আসবে এটাই आंसर, 42/√3। 24.24249 লেখা যায়।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল। এখন বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে না? বলো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তুমি এখন বের করে নিতে পারবে না? যে সুতরাং ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? √3/4 √3/4 a স্কয়ার। তাহলে √3/4 এর মান জাস্ট 24.249 24.249 এত। এখানে লিখবা বর্গ একক আর এখানে লিখবা হচ্ছে বর্গ সেন্টিমিটার। প্রায় লিখে দিও, ঠিক আছে? আমরা যেহেতু দশমিক মান ইউজ করছি এখানে, এই জায়গাটাতেও প্রায় লিখে দিও, ঠিক আছে? প্রায় কথাটা লিখে দেওয়াটা এখানে বেটার হবে। এই হচ্ছে কি আমাদের এটার অ্যান্সার অনুশীলনী। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্ষেত্রফলের কনসেপ্ট দিয়ে যে হয় এটা কিন্তু বোঝা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো আমরা তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা করবো। এটা একটা সৃজনশীল প্রশ্নের মতন দেখতে, তাই না? প্রশ্নটা সৃজনশীল প্রশ্নের মতন। দেখো এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ। সমকোণী ত্রিভুজ, আমরা তাহলে সমকোণী ত্রিভুজ যদি ইমাজিন করি, সমকোণী ত্রিভুজ দেখতে কেমন হয় এটা। তো এই ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ। তার মানে আমরা ভূমি চিন্তা করব এক্স বা ওয়াই বা এ যা ইচ্ছা, ভূমির একটা অংশ। ও শেষ হয় অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এই অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তার মানে সবই আমাদের ভূমির উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমাদের প্রশ্ন দেখো ক নাম্বারেই নিজে থেকে সিলেক্ট করে দিচ্ছে, ক নাম্বারে নিজে থেকে সিলেক্ট করে দিচ্ছে যে ভূমি এক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, এখানে যেহেতু ভূমি এক্স বলেই দিছে, তাই না? প্রশ্ন বলেই দিছে ভূমি যেহেতু এক্স। আচ্ছা, ত্রিভুজের যেহেতু ক্ষেত্রফল আমি এটা বলতেছি এক্স, ত্রিভুজের এই ক্ষেত্রফল চাচ্ছে, তাই না? ক্ষেত্রফল বের করতে আমার কি লাগে? ভূমি লাগে। অতিভুজ দরকার হয়? দরকার কিন্তু হয় না, আমার লম্ব লাগবে খালি। এখন লম্ব লাগবে। প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। যেহেতু সেন্টিমিটারে না, তাহলে এটাও তাহলে সেন্টিমিটারই লিখবো। কিভাবে লিখলাম সেন্টিমিটার? ওই যে ওখানে সেন্টিমিটার দেখছি। তো আমরা দেখো লম্ব, বলো লম্ব কি হবে? ভূমির 11/2 অংশ থেকে, ভূমির আমরা জানি বাংলা ভাষায় যে ভূমি এর মানে গুণ, তাই না? তাহলে ভূমি তো এক্স, এক্স এর 11/12, এক্স এর 11/12, তাহলে জিনিসটা হবে এক্স ইন্টু 11/12 থেকে এই অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এই হচ্ছে আমাদের লম্ব। তো ভালো করে লিখলে কেমন আসে? 11x/12 - 6, ঠিক আছে না? এত সেন্টিমিটার। এখন দেখো তুমি এই ত্রিভুজের ভূমি লিখছো, লম্ব লিখছো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখবা? যে ত্রিভুজ, আমরা তো নামই দিই না এবিসি, ডাইরেক্ট বলছি সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে বলো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। হাফ ভূমির মান ডাইরেক্ট এক্স, লম্ব হচ্ছে এটা 11x/12 - 6, এত বর্গ সেন্টিমিটার লিখে দেবা, কারণ আমরা এখানে সেন্টিমিটার ইউজ করছি। এখন দেখো এটা আসলে x/2, হাফ এক্স যে লিখছে এটা আসলে x/2। তো x/2 যদি এখানে গুণ হয় তাহলে 11x² আর 2 আর 12 মিলে 24 মাইনাস x/2 যদি এখানে গুণ হয়, দেখো x/2 যদি 6 এর সাথে গুণ হয় তাহলে 2 দিয়ে কাটলে এখানে 3 আসবে, তেমন 3x। তো এত বর্গ সেন্টিমিটার। এটাই প্রশ্ন বলছে না x দিয়ে রাখতে। x এর মান কি জানি? জানি না। তো জানলে সে না মান বের করতে পারতাম, জানি না, তাহলে এইভাবেই, ঠিক আছে? তাহলে এইটাই অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। তোমার ক নাম্বার আসলে জাজ করলো যে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানো কিনা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বসাতে পারো কিনা, আর এরকম শর্ত থেকে এভাবে চলক দিয়ে লিখতে পারো কিনা। জাস্ট এইটুকুই তোমাদের ক নাম্বারে যাচাই করা হলো। প্রশ্ন কেন করা হয়? স্টুডেন্ট যাচাই করার জন্য, তো তাই না? তো ক নাম্বারটা শেষ। খ নাম্বার হচ্ছে দেখো ভূমির দৈর্ঘ্য এখন বের করতে হবে। কি করতে হবে? ভূমির দৈর্ঘ্য, এই যে ভূমি যেটাকে এক্স ধরছো সেটা তোমার এখন বের করতে হবে। কথা হচ্ছে কিভাবে? তুমি যদি খেয়াল করো, উদ্দীপক যদি পড়ো, উদ্দীপকের ক্ষেত্রফল দেয় নাই, তোমাকে জাস্ট বাহুর রিলেটেড কনসেপ্ট দেওয়া যে লম্ব ভূমির এত অংশ, অতিভুজ ভূমির এত অংশ। তো আমরা কি করবো? যে ভূমি দিয়ে সবকিছু প্রকাশ করি। দেখো খ নাম্বারের জন্য তো আমরা এখানে চিন্তা করলাম ভূমি তো আমাদের এক্স। তো দেখো লম্ব কিন্তু আমরা একটু ফাস্ট বের করছি। লম্ব কিন্তু এই যে এটা 11x/12 - 6। প্রশ্নে কিন্তু অতিভুজের কনসেপ্টও দেওয়া, অতিভুজও কিন্তু প্রশ্নে দেওয়া আছে।
তাই না? অতিভুজে কিন্তু দেওয়া যায় ভূমির অর্থাৎ এক্স এর মানে এক্স ইন্টু মানে এটা আসলে টোটালটাই ভালো লেখা যাবে 4x/3 এখান থেকে 3 কম মানে 4x/3 মাইনাস 3 4x/3 মাইনাস 3 তার মানে এটা হচ্ছে আমাদের অতিভুজ 4x/3 মাইনাস 3 এগুলো সব সেন্টিমিটারে। ঠিক আছে, আর কিছু দেওয়া নাই, প্রশ্ন রাশিটা দেওয়া যে ভূমি এত, লম্ব ভূমির এত অংশ থেকে এত কম, অতিভুজ ভূমির এত অংশ থেকে এত কম, ভূমি বের করো অর্থাৎ এক্স বের করতে হবে। তাহলে আমাদের কিন্তু একটা সমীকরণের মতো জেনারেট করা লাগে। এখন এখানে প্রশ্ন বলেই দিছে সমকোণী ত্রিভুজ, এখন যদি দেখো প্রশ্ন বলেই দিছে সমকোণী ত্রিভুজ যেহেতু অর্থাৎ আমরা লিখবো যে সমকোণী ত্রিভুজ হলে, সমকোণী ত্রিভুজ হলে এখন বলো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কিন্তু একটা শর্ত জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হয়, অতিভুজ স্কয়ার কি হয়, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা আমরা ছোটকাল থেকে জেনে আসছি তাই না? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আগে পরে লিখলে তো কোনো সমস্যা নাই তাই না, যোগ তো আগে পরে লিখলে সমস্যা নাই, বিয়োগ হলে সমস্যা ছিল। অতিভুজ স্কয়ার তার মানে এখানে কত আসে 4x/3 মাইনাস 3, 4x/3 মাইনাস 3 এই হলো হোল স্কয়ার ইকুয়াল টু লম্ব কত আসে 11x/12, 11x/12 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস ভূমি, ভূমি কত x, তাহলে x স্কয়ার। এই সমীকরণে তাকাই দেখো x ছাড়া আর কোন চলক আছে, চলক বলতে আননোন কেউ আছে যার মান তোমার বের করতে হবে না, একটাই সমীকরণ একটাই আননোন, মান বের হয়ে যাবে। ঠিক আছে, মান বের হয়ে যাবে। এখন তুমি কি করবা, একটু কষ্ট করে বর্গের সূত্র এখানে অ্যাপ্লাই করবা, এটাকে পুরোটাকে a চিন্তা করো, এটাকে b চিন্তা করো, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 4x/3 মাইনাস 2 4x/3 a স্কয়ার মাইনাস 2 a, b এর মান কত 3 তাই না, এখানে b হচ্ছে 3 প্লাস b স্কয়ার। ঠিক আছে, এক পাশটা লিখলাম, এক পাশটা লিখলাম, এখানেও বর্গের সূত্র যাবে a - b হোল স্কয়ার, তো এটা a 11x/12 11x/12 a স্কয়ার মাইনাস 2 a x। ঠিক আছে, 11x/12 2a, b এর মানটা কত 6 প্লাস 6 স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটুকু লিখলাম, সাথে আরেকটা আছে x স্কয়ার, সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে x স্কয়ার। তাহলে এখন এখানে আমরা অ্যাপ্লাই করি বর্গের যে 4x/3 কত হবে, তো 4 এর স্কয়ার করলে হবে 16, x এর স্কয়ার করলে হবে x স্কয়ার, 3 এর স্কয়ার করলে হবে 9, সবাই এখানে বর্গ হইলো। আচ্ছা, এখন এখানে আমরা যদি দেখি, এই দেখো এই 3 কাটাকাটি যায়, এটা তো গুণ, এটা ইনটু এটা ইনটু এটা, 3 কাটাকাটি যায়, এখানে আসবে হচ্ছে -8x আর ওইখানে আসবে হচ্ছে 9। ওকে, এই জায়গাটা কি আসবে 11 স্কয়ার করলে কত হবে 1 to 1 121, দেখো 121 x স্কয়ার, আর 12 এর করলে হবে 144 মাইনাস, এখন দেখো 6 দিয়ে এটা কাটলে এখানে পাবো 2, এই 2 কাটাকাটি যায়, এখানে আলটিমেটলি 11x হবে, আর এখানে আসবে 36 প্লাস x স্কয়ার। আচ্ছা, তো এখন আমরা কি করব, সব এখানে দেখো তাকায় দেখো x স্কয়ার আসছে, x আসছে, ধ্রুবক আসছে, এখানে x স্কয়ার x, আবার এখানে x স্কয়ার, এখানে ধ্রুবক আসছে, আমরা সব x স্কয়ার কে একপাশে আনি, তো এটা বোঝা যাচ্ছে এখানে একটা x এর দ্বিঘাত সমীকরণ মত আসতে পারে তাই না। আমরা এক কাজ করি, সব x স্কয়ার গুলোকে মানে 16x স্কয়ার বাই 9 ওই পাশে আসছে -1 to 1 x স্কয়ার বাই 144, আর ওই x স্কয়ার এই পাশে আসলে -x স্কয়ার, আর বাকি সবগুলোকে একপাশে নিয়ে যাই, যেমন -8x এই পাশে গেলে হয়ে যাবে +8x, 9 এর পাশে গেলে -9, এখানে তো এখানেই ছিল -11x আর +36, এটা এখানেই ছিল, এটা নিয়ে কোনো ইস্যু নাই। তাহলে এখানে দেখো তো এই জায়গাটা তো লসাগু করলে কত আসবে, এখানে যদি লসাগু করি 16 ইনটু 9, এখানে খালি তো x স্কয়ার তাই না, 16 ইনটু 9 কি বলি, মাথা গেছে আমার, 1296 তো 9 দিয়ে যদি ভাগ দিই, লসাগু করতেছি আর কি, তো 9 দিয়ে ভাগ দিলে আসবে 144 ইনটু 16, এটা হবে 2304 x স্কয়ার, এটা আসবে হচ্ছে 1296 ভাগ 144, এটা আবার 9 পাবা, ইনটু 1 to 1 যদি করো তাহলে 1089 x স্কয়ার মাইনাস 1296 x স্কয়ার
ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে 8x মাইনাস, এখানে তো হিসাব ডাইরেক্ট করা যায়, 8x থেকে 11x বিয়োগ করলে কত হয়, 8 9 10 11 3 মাইনাস 3x মাইনাস 9 আর 36 এর পার্থক্য কত, কত হয় বলো, মাইনাস 9 প্লাস 36 করলে হয়ে যাবে 27, পজিটিভ 27। এখন আমরা কি করব বলো তো, এই 1296 তে এটা গুণ করে দিই, তাহলে এখানে x স্কয়ার টোটাল কত হয় দেখি তো, 2304 minus 1089 minus 1296 minus 89x square sorry 81 minus 81x square, আর এইটা যদি এখানে গুণ হয়, এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, তাহলে 1296 into 3 যদি করি তাহলে minus 3888x প্লাস এটা যদি এখানে গুণ হয় তো 1296 into 27, এটা হচ্ছে 34992। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ সলভের ক্ষেত্রে কি করি, মানে দ্বিঘাত একঘাত ধ্রুবক এভাবে রাখি, তাই না? তো এখানে মাইনাস যেটা এটার পাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 81x স্কয়ার, এটার পাশে আসছে চিন্তা করতেছে, এখানে এগুলো তো এই পাশে আসছে, মাইনাস 3888x প্লাস 34992 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমরা কি করব, তোমাদেরও এটা আসবে, দেখো তোমরা যে করো তোমাদেরও এরকমই আসবে, নিজের মতন সলভ করবা, বুঝছো? কি করবা, নিজের মতন সলভ করবা। তো এখন হচ্ছে এটা আমরা ক্যালকুলেটরে মিডল টার্ম তো এটা বড় হয়ে যায়, আমরা ক্যালকুলেটরে ডাইরেক্ট সলভ করে ফেলি। এই হলো 81 x এর সহগ আসবে হচ্ছে -3 1 2 3, এরপর আসবে হচ্ছে 34992। তো x এর একটা মান 36 আর একটা মান হচ্ছে 12, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 36 অথবা x ইকুয়াল টু হচ্ছে 12। x জানি কি আমাদের, x হচ্ছে কি আমাদের ভূমির দৈর্ঘ্য ছিল না, প্রশ্নে কি ছিল, প্রশ্নে ছিল হচ্ছে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, এই যে ভূমিকে আমরা x ধরছিলাম, তাই না? তাহলে দেখো আমাদের x যেটা আসলো সেটাই তো ভূমি, তাহলে আমরা অলরেডি তাহলে বলে দিলাম, তাহলে আমাদের ভূমি আসতেছে দুইটা, আমাদের ভূমির মান দুইটা আসতেছে, পিথাগোরাসের কনসেপ্ট থেকে আমরা বের করলাম, এখান থেকে আমাদের দুইটা মান আসতেছে, একটা হতে পারে এটা, একটা হতে পারে এটা, এটা আমরা অ্যানসার। তো কাউকে বাদ দিতে পারতেছি না, ভূমি মান যদি একটা নেগেটিভ আসতো বাদ দিয়ে দিতাম, যে বাহু দৈর্ঘ্য নেগেটিভ হইতে পারে না, বাট এখানে যেহেতু দুইটাই পজিটিভ আসছে এখানে আমরা বাদ দিতে পারতেছি না, তাই না? এখন দেখো গ নাম্বারটা, গ নাম্বারে তুমি যদি দেখো বলছে কি ত্রিভুজের ভূমি যদি 12 হয়, ত্রিভুজের ভূমি কত, 12। দেখো আমাদের মান আসছে দুইটা, খেয়াল করো, একটা আসছে 12 আর একটা হচ্ছে 36, বাট এবার কি বলতেছে, এবার বলতেছে যে ত্রিভুজের ভূমি 12, তার মানে আমরা একটাই নেব, 12 হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ফাইনালি আমাকে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে আমাকে সমবাহু ত্রিভুজের বাহু জানতে হবে। তো প্রশ্নে ক্লুটা দিচ্ছে আমাদের ভূমি 12 ধরে আমরা এই ত্রিভুজের পরিসীমা বের করব, অর্থাৎ এই বাহু এই বাহু এই বাহু, একটা মান পাবো, ওই মানটা হচ্ছে আমাদের আরেকটা সমবাহু ত্রিভুজের পরিসীমা। সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি, এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, অর্থাৎ 3a হচ্ছে এইখান থেকে যে পরিসীমাটা পাবো সেটা, তো ওইখান থেকে কি আমরা তারপর এর মানটা পেয়ে যাব না, এই সমীকরণ থেকে এর মানটা পেয়ে ক্ষেত্রফল বের করে দেবো। তাহলে আমাকে আগে এই পরিসীমা জানতে হবে, এটা হচ্ছে এই 3 বাহু। তো এখানে বাবা বলে দিচ্ছে যে ভূমি হচ্ছে 12, এ হচ্ছে দেখো ভূমি 12। আমি যদি শর্টকাটও করি, এখানে একটু শর্টকাটে গ নাম্বারটা এখানে করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা লিখবা যে ভূমি যদি 12 হয়, ভূমি যদি 12 হয়, না এই বোর্ড আমার আজকে মেজাজ ঠিক রাখছে না, ভালো করে করতেছি, ঠিক আছে? তো প্রশ্ন মতে আমরা লিখবো যে প্রশ্ন মতে 12 সেন্টিমিটার প্রশ্নে বলে দিচ্ছে। আচ্ছা 12 হলে তাহলে আমরা যেহেতু পরিসীমা বের করবো, বাকি দুইটা বাহু জানতে হবে। তো খ নাম্বারে কিন্তু আমরা বাকিগুলো লিখছিলাম যে লম্ব হচ্ছে এইটা, অতিভুজ হচ্ছে এইটা, তাহলে আমরা এখন লিখবো লম্ব কত আসবে, 11x / 12 - 6। তাই দেখো লম্ব এই যে 11x, x তো ভূমি ছিল, x কি ছিল দেখো তো, ভূমি ছিল না, দেখো 11x / 12 - 6, এই হচ্ছে তাহলে আমাদের লম্ব আসবে। একটু তাকায় দেখো 12 12 কাটাকাটি যায়, 11 - 6 এত সেন্টিমিটার, 11 থেকে 6 গেলে কত হবে, 5 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের লম্ব বের হয়ে গেছে। ভূমি জানো, লম্ব জানো, অতিভুজ কত আসবে, ওই
5 12 13, তাই না? 13 আসবে পিথাগোরাসের কনসেপ্টে। তাও এখানে আমরা দেখা দেবো যে আমরা হচ্ছে এই যে এখান থেকে বের করবো যে অতিভুজ, এই যে 4x/3 - 3 বুঝে অতিভুজ 4x, x তো ছিল ভূমি, এই যে 4x/3 - 3 এত সেন্টিমিটার। তো এখান থেকে খেয়াল করো 3 দিয়ে কাটলো 4 হবে, 3 দিয়ে 12 কাটলো 4 হবে, 4 4 16, 16 থেকে 3 বিয়োগ হবে, কত আসবে? 13 সেন্টিমিটার। এটা কত আসবে? 13 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো ভূমি জানো, লম্ব জানো, অতিভুজ জানো, 3টা বাহু জানো তুমি। ভূমি জানো, লম্ব জানো, অতিভুজ জানো, পরিসীমা কি বের করার কোনো সমস্যা হবে? তাহলে দেখো, সুতরাং পরিসীমা কি হবে? 3টা বাহুর যোগফল, অর্থাৎ 12, 5 আর 13 যোগফল, 12, 5 আর 13 যোগফল কত আসে? যোগ করে দেখো, 13 আর 12 মিলে কত হয়? 25, 25 আর 5 মিলে 30 সেন্টিমিটার। এখন প্রশ্ন বলছে যে সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ, কি বলছে? এইটা যে পরিসীমা, পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজ। তো তুমি আগে ধরো যে তোমার সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য a, ঠিক আছে, a সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে আবার দেখো কি লেখা যায়, প্রশ্ন মতে এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? 3টা বাহুর যোগফল মানে a + a + a মানে 3a, এই কষ্ট হওয়া হচ্ছে 30। তো 3 দিয়ে ভাগ দাও, অলরেডি তুমি পেয়ে যাবে এর মান 10 পাবা, তাই না? 10 সেন্টিমিটার। তার মানে আমাদের সমবাহু ত্রিভুজের একটা বাহু হচ্ছে 10 সেন্টিমিটার। এখন এইটার ক্ষেত্রফল তুমি বের করতে পারবা না, আমি আর করলাম না। এই যেটা ক্ষেত্রফল কি হবে বলো তো? √3/4a², এর মান 10 আসছে, এত বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার, বর্গ সেন্টিমিটার, তাই না? তো এইটুকুই ছিল তোমাদের 16.1 এর সম্পূর্ণ ক্লাস। আজকে আবার একটু কথা বলে যাই তোমাদের। বললাম না যে গত দিনের একটা কমেন্টের, ওইটা আমার মাথায় কিন্তু এখনো ঘুরপাক খাচ্ছে, আমি কিন্তু মেন্টালি ডিস্টার্বড। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি, রফিক স্যারকে ক্লাস দিতে দেখো তোমরা, এখন রফিক স্যারকেও অনেকে হার্ট করছে। রফিক স্যার যখন ত্রিকোণমিতি ক্লাস দিচ্ছিলেন তখন ওইখানে স্টুডেন্টরা কিন্তু ব্যাড কমেন্ট করছিল, কি কারণে? যে ওরা হচ্ছে আমার ক্লাস চায়। রফিক স্যার হচ্ছে আমারও স্যার। হ্যাঁ, আমি যেখানে আমার সমস্যা নিয়ে রফিক স্যার গেছে যে স্যার ম্যাথের এখানে সমস্যা হচ্ছে, তো রফিক স্যার তোমাদেরকে, রফিক স্যার হচ্ছে হায়ার ম্যাথ ইন্টারমিডিয়েটের বইয়ের লেখক। তো তোমরা তার ক্লাসে যে বারবার খারাপ কথা অনেকেই লিখছিল যে অভিক ভাইয়ের ক্লাস চায়, অভিক ভাই প্রিমিয়ামে ক্লাস দেয়, এখানে ক্লাস দেয় না, এই টাইপের কথা বলছিল। তো তখন কিন্তু স্যার ক্লাস দেওয়া বন্ধ করে, এখনো স্যার ক্লাস দেয় না। তোমাদের ওই কমেন্টে কি হয়েছে জানো? সব কমেন্টে স্যার যে ক্লাস দিচ্ছে না, আমি কিন্তু স্যারের উপর দিয়ে ক্লাস দিতে পারি না। স্যার যে চ্যাপ্টার পড়াচ্ছেন ত্রিকোণমিতি, আমি কিন্তু স্যার দিচ্ছে না দেখে আমি যে এখন ত্রিকোণমিতি নষ্ট করবো, এটা হবে স্যারকে ইনসাল্ট করা। বুঝতে পারছো? স্যারকে ইনসাল্ট করে আমি ক্লাস, তোমাদেরকে ক্লাস জীবনে দেবো না। তোমরা যদি ওই কমেন্টগুলো না করতে ওইভাবে, তোমরা যদি রিকোয়েস্ট করতে যে অভিক ভাইয়ের ক্লাস চাই বা এরকমটা স্যার, এরকমটা চাই আমরা, স্যার মেনে নিত। বাট তোমরা এখানে অনেক তীব্রভাবে লিখছো যে বয়কট করলাম, এই করলাম, সেই করলাম। আবার আমার ওই মোমেন্টে আমার আইডিগুলোতেও যে তোমরা কমেন্ট করতেছিলা যে আপনি এখানে ক্লাস দেন না, এখানে করেন না, সেই করেন না। ক্লাস কিন্তু ঠিকই যাচ্ছিল, আমি তখন তোমাদের ফিজিক্স ক্লাস নিচ্ছিলাম। তোমাদের একটা চ্যাপ্টার শুরু করলে এখন আমি কি মাল্টিপল চ্যাপ্টার কন্টিনিউ করবো? যে ফিজিক্সের এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার প্রত্যেকটারই একটা করে ক্লাস দিচ্ছি না, একটা চ্যাপ্টার শেষ হইতে হবে। তো রফিক স্যার কিন্তু ক্লাস দিচ্ছে না, এই কারণে স্যারকেও রিকোয়েস্ট করছি, স্যার কিন্তু ক্লাস নিচ্ছে না। এটা একটা। 2 নম্বর হচ্ছে ওই কমেন্ট যেটা, যে কোর্স সেল করার বিষয়টা নিয়ে আমি আবার বলি, দেখো তোমাদের বিবেক বিবেচনা কি বলে, এই জিনিসগুলো তো এমনি হয় না, বা অন্য টিচার এমনি নিয়ে আসবে না, তাদেরকে তো হায়ার করে নিয়ে আসতে হবে, তাই না? তো তাদেরকে কিছু দিতে হবে, তাদেরকে দিতে হবে, আমাদের আরো ডেভেলপ করতে হবে। এই জিনিসগুলো কিভাবে হবে? তোমরাই তো বেটার সার্ভিস বলো। আমি যদি কথা বলি, বললাম যে ভাই সাউন্ড আসে না, মাইক্রোফোন পর্যন্ত আমাদের নিয়ে আসতে হবে, তাই না? এখন একটা টিচারের একটা মাইক্রোফোনও হয় না, এখানে মাল্টিপল মাইক্রোফোন লাগে। ডিভাইস একটাতে হয় না, মাল্টিপল ডিভাইস লাগে, তাই না? তোমাদের যখন লাইভ ক্লাসগুলোর দিকে যখন আমরা আস্তে আস্তে যাবো বা যাচ্ছি, ওইখানে কিন্তু টেকনিশিয়ান লাগবে। তো এগুলো এমনি হবে না, আমাদের অবশ্যই কোর্স দিতে হবে। তোমরাই যদি বেটার সার্ভিস চাও, অবশ্যই কোর্স দিতে হবে। তো ওই কমেন্টটা নিয়ে আমি একটু আপসেট ছিলাম, এখনো আপসেট আছি। আর ওই যে বললাম তো, যে দেখো, যে বোর্ডের ইস্যু হচ্ছিল, এটা দেখছো লেখা আসতেছে না। তো এটা কেন আসতেছে না, এটাও ঠিক করতে হবে। তো বোঝানোর টাইমে এটা হওয়ার কারণে আমি মেজাজ গরম হয়ে গেছিল, তো ওইটার জন্য আমি সরি রাগ করার জন্য। তো 16.1 এখানেই শেষ, কোনো অঙ্ক বাদ নাই, সব অঙ্ক করা হয়েছে।
উদাহরণ প্লাস অনুশীলনী সবই করা হয়েছে। তো আজকের এই ক্লাসটা আপলোডের পরে আমি কিন্তু আজকে ঢাকার বাইরে যাব, 2 দিন পরে আমি ব্যাক করব। যদি আমি সুস্থভাবে ফেরত আসি ইনশাল্লাহ তোমাদের আবার পরে 16.2 থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো আমার জন্য দোয়া রাখা যেন আমি সুস্থভাবে ফেরত আসি। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।